রাতের কাজ শেষ করে জাংকুক সবে বাড়ি ফিরেছে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকতেই তার চোখে পড়লো জেমিনের নবাবজাদি মার্কা পোস্ট। জেমিন সোফা আয়েশ করে পা তুলে এক হাতে ফোন স্ক্রল করছে, অন্য হাতে আইসক্রিম কাপ নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার কোনো ভ্রুক্ষেপে নেই কে এলো আর কে গেল। জাংকুক এবার পাশ দিয়ে যাওয়ার সময় জেমিনের এক গোছা চুল ধরে সজোরে টান দিল। জেমিন চিৎকার করে লাফিয়ে উঠল। রাগী চোখে পেছনে তাকিয়ে জাংকুককে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। তোর কি হাত নিষ্পিস করছে ভাইয়া? মানুষের চুল না টানলে ভাত হজম হয় না? জাংকুক সেসব পাত্তাই দিল না। সে সোফায় আয়েশ করে বসলো। পা নাচাতে নাচাতে বেশি ভাব ধরে জিজ্ঞাসা করলো, তোর ভাবি কোথায় রে? আমার বউটাকে তো দেখছি না। জেমিন বিরক্তি নিয়ে বলে উঠল, কফি বানাচ্ছে কিচেনে। মানে কি? তুই কেন কিচেনে যাবে? বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? কেন আমার বউকে কষ্ট করে কফি বানাতে হবে? জেমিন এবার জাংকুকের অতি আদিক্ষেতা দেখে বিরক্ত হলো। সে বলে উঠল, আরে ভাই, তোর বউ নিজে শখ করে কফি বানাতে গেছে, এখন দয়া করে আমার সামনে থেকে দূর হ। শান্তিতে আইসক্রিমটা খেতে দিচ্ছিস না? জাংকুক এবার বিড়বিড় করতে করতে কিচেনের দিকে হাঁটা দিল। শখ করে বানাচ্ছে মানে? আগুনের কাছে দাঁড়িয়ে থাকতে যদি হাত পুড়ে যায়, আমার বউটা যদি ব্যথা পায়। কিচেনের দরজায় গিয়ে জাংকুক থমকে দাঁড়ালো। তে তখন কফির মাগে চামচ নাড়াচ্ছে। তেকে দেখে জাংকুকের সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। সে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে দেখতে লাগলো। জাংকুক এবার আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে নাকি। আশেপাশে কাউকে না দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি আসে, এখন বউকে গিয়ে একটু জ্বালালে মন্দ হয় না। জাংকুক হেসে তের কাছে এগিয়ে যায়। তে গভীর মনোযোগে কফি বানাচ্ছিল। কফির গরম ভাব তার মুখে লেগে এক অদ্ভুত আভা তৈরি করেছে। জাংকুক একদম কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, বউ। হঠাৎ এমন শব্দ পেয়েতে ভয় পেয়ে এক হাত লাফিয়ে উঠল। সেই সাথে তার ডান হাতটা বিদ্যুতের বেগে জাংকুকের হাতের কবজিতে গিয়ে পড়ল। পরক্ষণেই ক্যাচ করে দিল এক টান। ও আল্লাহ গো, এটা কি ছিল? আমি কি বাঘের খাঁচায় ঢুকেছি? জাংকুক আতঙ্কে নিজের হাতটা ঝাড়তে ঝাড়তে চিৎকার করে উঠল। কবজিতে 4টে লাল দাগ স্পষ্ট হয়ে উঠেছে, সেখান দিয়ে হালকা জ্বলনি শুরু হয়েছে। তে তখনও বুক ধরফরানি সামলাতে পারছে না। সে এক হাতে বুকের উপর রেখে বড় বড় শ্বাস নিয়ে আমতামতে করে বলল, আপনি কখন এলেন? আমি তো আসলে ভীষণ ভয় পেয়েছিলাম। এভাবে কেউ কানের কাছে এসে এমন করে? জাংকুক অবিশ্বাসের চোখে নিজের হাতের ক্ষত আর তের চেহারার দিকে তাকাচ্ছে। ভয় পেলে মানুষ বড় জোর চিৎকার দেয়, তাই বলে এভাবে কেউ খামচে ধরে? তোমার নখ কি ইদানিং বাঘের মতো মাস্তুতো ভাইদের থেকে ট্রেনিং নিয়েছে? তো এবার একটা ইনোসেন্ট হাসি দিল, যেন সে কিছুই করেনি, যা হয়েছে সব প্রকৃতির নিয়মে হয়েছে। ওই হাসিতে জাংকুকের সব রাগ পানি হওয়ার কথা, কিন্তু কবজির জ্বলনিটা কমছে না। সে মনে মনে নিজেকেই গালি দিল, এখনও হাল ছাড়ে না তেকে জ্বালাতে। তে জাংকুককে পাশ কেটে কফিতে চিনি মিক্স করতে যায়। তখনই জাংকুক এক চিৎকার দিয়ে ওঠে, থামো। তে ভয়ে সিটিয়ে গিয়ে কফির মগটা কোনো মতে শক্ত করে ধরলো, না হলে ফ্লোরে পড়ে যেত। তে বড় বড় চোখ করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে চিল্লালেন কেন? আমি তো ভয় পেয়ে হার্ট অ্যাটাক করতাম। জাংকুক এবার ধীর স্থিরভাবে এগিয়ে এলো। এক হাত কিচেন কাউন্টারের উপর ভর দিয়ে বেশ একটা হিরো হিরো ভাব নিয়ে দাঁড়ালো। চোখ মুখ এমন গম্ভীর করলো যেন কোনো জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে যাচ্ছে। সে খুব গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি করছো এটা তুমি? তে নিজের চোখে এসব দেখো আমি চুপ করে থাকবো? তে যেন আকাশ থেকে পড়লো, আরে ভাই, কফি বানাচ্ছি, এটা কি কোনো ক্রাইম? জাংকুক এবার দীর্ঘশ্বাস ফেলে তের একদম কাছে মুখ নিয়ে এলো। তারপর অত্যন্ত ভাবুক স্বরে বলল, তুমি কফিতে চিনি মিশাচ্ছ? সিরিয়াসলি? যেখানে স্বয়ং জিওন জাংকুকের মতো এক সো সুইট ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে, সেখানে তোমার আবার আলাদা করে কৃত্রিম মিষ্টির প্রয়োজন পড়ছে? এটা তো আমার অপমান। বলে সে তার চুলগুলোতে হাত চালিয়ে একবার স্টাইল করলো। তারপর আয়না ছাড়াই নিজের কাল্পনিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলতে লাগলো, মাঝে মাঝে ভাবি বুঝলে, আমার মতো এমন সুইট আর মিষ্টি একজনের সাথে 24 ঘন্টা থাকতে থাকতে কবে না আবার তোমার ডায়াবেটিস হয়ে যায়। তোমাকে নিয়ে আমি বড্ড চিন্তিত। তে তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। জাংকুক থেমে থাকলো না। সে নিজের গালে হাত দিয়ে এক অদ্ভুত ঢং করে মুখ বাঁকিয়ে বলল, উফ, আমি এত সুন্দর কেন? মাশাল্লাহ মাশাল্লাহ। নিজের যেন নজর না লাগে। ব্যাস, কথা শেষ করে জাংকুক আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে জানে আগ্নেয়গিরি এখন লাভা উদ্গীরণ করবে। সে দ্রুত পায়ে কিচেন থেকে চলে যেতে লাগলো। তখনই পিছন থেকে তে এসে আকাশ কাঁপানো চিৎকার ভেসে এলো, হোয়াট? ইয়া আল্লাহ, আমি মেয়ে হয়ে এত ঢং করি না।
এই লোক এত ঢং শিখলো কোথা থেকে? ছি ছি ছি। তের কথা কানে যেতে জাঙ্কুক হেসে ওঠে। বউকে জানাতে কেন জানি তার বেশ মজাই লাগে। জাঙ্কুক হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতেই পেছন থেকে ভেসে এলো, জাঙ্কুক একটু শুনে যেত বাবা। জাঙ্কুক থমকে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে হাসলো। বলো ড্যাড, কিছু বলবে? আরে হাতে একটা বেশ মোটা ফাইল নিয়ে এগিয়ে এলো। মুখটা এমন করুণ করলো যে দুনিয়ার সব ভার তার কাঁধে। আরে বলিস না, তোর একটা হেল্প লাগবে। তুই কি এখন একটু ফ্রি আছিস? জাঙ্কুক বাবার হাত থেকে ফাইলটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ড্যাড, চলো ভিতরে চলো। আসলে মেয়রগিরি আর রাজনীতির চাপে বিজনেসে একদম সময় দেওয়া হয় না। আজ না হয় একটু বসাই যাক। বাবা ছেলে মিলে রুমে বসে ল্যাপটপ আর ফাইলের স্তূপে ডুবে গেল। জাঙ্কুকের ফাইলের একটা পাতায় চোখ আটকে গেল। ফাইলটা উঁচিয়ে ধরে বাবার দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলল, দাঁড়াও এক মিনিট। এই পেজের কাজগুলো তো ডাইরেক্টলি তোমার পার্সোনাল ভাগের কাজ। এটা এই ফাইলের মাঝখানে কেন? বাই এনি চান্স ড্যাড, তুমি কি আমাকে দিয়ে নিজের ভাগ্যের পেন্ডিং কাজগুলো করিয়ে নিচ্ছ? আর এম ঝটপট উঠে দাঁড়ালো। তারপর 32 পার্টি বের করে রুম থেকে চলে গেল। ড্যাড, এটা চিটিং। দাঁড়াও ড্যাড, এর প্রতিশোধ আমি নিবই। আমার কাছে যদি তোমাকে মার না খাইছি তবে আমার নামও জীবন জাঙ্কুক না। পরের দিন জেমিন তার ক্লাসমেট থেকে অ্যাসাইনমেন্ট নেওয়ার পর তার ক্লাসমেট জোর করলো একসাথে ঘুরতে যাওয়ার জন্য। জেমিন আর না করলো না। তে বাসায় নেই, এখন বাসায় গেলে শুধু শুধু বোরিং হবে। তাই জেমিন তার ক্লাসমেটের সাথে একটা কফি শপে গেল। জেমিন তার ক্লাসমেটের সাথে আড্ডায় এতটাই মশগুল ছিল যে সময় হিসেবে তার মাথা থেকে চলে গিয়েছিল। হঠাৎ জেমিনের ক্লাসের একটা ছেলে, যে কিনা অনেকদিন ধরে মনে মনে জেমিনের উপর দুর্বল, আর সুযোগ বুঝে সে জেমিনের টেবিলের সামনে এসে দাঁড়ালো। ছেলেটির চোখে মুখে এক অদ্ভুত প্রশ্রয় আর ঠোঁটে এক চিলতে নির্লজ্জ হাসি। সে জেমিনের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, হে বিউটিফুল, কেমন আছো? জেমিন ভুরু কুঁচকে তাকালো ছেলেটার দিকে। সে কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে এক অদ্ভুত ঘটনা ঘটল। ছেলেটির হাত জেমিনের ছোঁয়া পাওয়া তো দূর, বাতাসে মাঝপথে এক বিশাল শক্তপোক্ত হাত সজোরে ছেলেটার হাতে এক বাড়ি মারল। জেমিন চমকে উঠে পাশে তাকাতেই তার চোখের মন স্থির হয়ে গেল। অবিচেতনই তার মুখ থেকে বেরিয়ে এলো, হিরো। সায়নও সেখানে দাঁড়িয়ে, তার পরনে ব্ল্যাক ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে সেট করা। সে আসলে এখানে এসেছিল এক ক্লায়েন্টের সাথে জরুরি বিজনেস ডিল ফাইনাল করতে। অনেকক্ষণ আগে থেকে সে দূরে টেবিল থেকে জেমিনকে লক্ষ্য করছিল। জেমিনের সেই প্রাণখোলা হাসি আর বন্ধুদের সাথে আড্ডা সায়নও মুগ্ধ হয়ে দেখছিল। কিন্তু যখনই এই অচেনা ছেলেটাকে জেমিনের দিকে হাত বাড়িয়ে বিউটিফুল বলতে শুনলো, সায়নের মাথায় রক্ত চলে গেল। ঝড়ের বেগে ধেয়ে আসলো সে। সায়নের মুখটা এখন গম্ভীর, তার চোখ শক্ত হয়ে আসে রাগে। সে ছেলেটার বাড়ানো হাতটিকে প্রায় তুচ্ছভাবে সরিয়ে দিয়ে জেমিনের সামনে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়ালো। তারপর ছেলেটির চোখের দিকে এমন তীক্ষ্ণ চাহনিতে তাকালো যেন মনে হচ্ছিল সে চোখের পলকেই কাউকে ভস্ম করে দিতে পারে। সায়না একদম নিচু কিন্তু ভীষণ শীতল গলায় বলল, বিউটিফুল তাই না? বেশ সাহস হয়ে গেছে। সায়নার কণ্ঠস্বরে যে পরিমাণ রাগ মিশেছিল তাতে ছেলেটার নাজেহাল দশা। সে তোতলাতে আমতামতে করে বলল, না মানে আমি জাস্ট হাই বলতে এসেছিলাম। কেমন আছে তা? সায়নও আরেক ধাপ এগিয়ে এলো। তারপর অত্যন্ত শান্ত স্বরে শাসানি দিয়ে বলে উঠল, হাই বলা শেষ হয়েছে, এবার নিজের পা দুটোর মায়া থাকলে এখান থেকে চোখের পলকে গায়েব হও। জেমিনের দেখাশোনা করার জন্য আমি আছি, তোমার ওকে নিয়ে না ভাবলেও চলবে। দ্বিতীয়বার যেন তোমাকে জেমিনের আশেপাশেও না দেখি। ছেলেটার এক মুহূর্ত দেরি না করে চলে যায়। সায়না এবার আর কোনো কথা না বলি জেমিনের হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। কফি শপ থেকে বেরিয়ে আসা পর্যন্ত সায়না জেমিনের হাতের বাঁধন একেবারের জন্য আলগা করেনি। পার্কিং লটে নিজের গাড়ির কাছে এসে সে দরজাটা এক ঝটকায় খুলে দিল। কোনো ভনিতা ছাড়াই অত্যন্ত গভীর আর ঠান্ডা গলায় বলে উঠল, ওঠো। জেমিন আজ আর কোনো তেরামি করলো না। একদম শান্ত আর ভদ্র মেয়ের মতো সে গাড়িতে উঠে বসলো। সায়নো ড্রাইভিং সিটে বসে কয়েকবার দীর্ঘ শ্বাস ছাড়লো। সে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ সায়নো সিল বেল্ট লাগানোর বাহানায় জেমিনের একদম কাছে ঘেঁষে এলো। তার পারফিউমের ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস জেমিনের কানের লতিয়ে ছুঁয়ে যাচ্ছে। সায়নো একদম ফিসফিসিয়ে অনেকটা হুমকি সরে বলল, শোনো মেয়ে। সায়নো মির্জা তার ব্যক্তিগত জিনিসের আশেপাশে দ্বিতীয় কোনো ছায়া পর্যন্ত সহ্য করে না। কথাটা একদম মাথায় গেঁথে রেখো। এরকম জেলাসি দেখে জেমিনের মনে তখন আনন্দের ঢেউ খেলছে। সে মনে মনে ভাবল, যাক, লোকটার মনে তবে আমার জন্য কিছুটা হলেও জায়গা হয়েছে। সায়ন এবার নিজের জায়গায় এসে গাড়ি চালাতে শুরু করে। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পর সায়নের মেজাজটা একটু নরম হলো।
বিকেলের পরন্ত রোদে জানলার কাছ দিয়ে আসা আলো এসে জেমিনের দিকে আর চোখে তাকালো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় মায়াবী হাসি ফুটে উঠল। হঠাৎ সায়নের ফোনে কল আসে। সবিনের ফোনটা রিসিভ করে কানে ধরতেই সায়নী কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? জেমিন কৌতূহলী হয়ে সায়নীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে কিডন্যাপ হয়েছে? জেমিনের মুখে এবার তীব্র বিস্ময়। এদিকে জাংকুক তার লোকজনদের নিয়ে তেইকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে চলে গেল। আসলে জাংকুকের চিরশত্রু মিস্টার দেলোয়ার, সে আটকে রেখেছে তেইকে। জাংকুক অতি কৌশলে তেইকে সেখান থেকে বের করে নিয়ে আসে আর তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়। বাড়িতে পা রাখা মাত্রই হট্টগোল পড়ে গেল। মিস্টার RM আর মিসেস জিন তেইকে জড়িয়ে ধরে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। উৎকণ্ঠার আশঙ্কায় তাদের মুখ শুকিয়ে গিয়েছিল। তেই কক্ষত অবস্থায় ফিরে পেয়ে তাদের চোখে আনন্দের পানি। এদিকে সায়নো আর জেমিনের আসতে বেশ লেট হয়ে যায়, কারণ তাদের গাড়ি কাদায় পড়ে গিয়েছিল। বাসায় এসে সায়নো আর জেমিন ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে এসে বসে। দুজনেই চুপচাপ বসে আছে। কারোরই যেন কথা বলার কোনো জুৎসই টপিক মাথায় আসছে না। ঠিক তখনই জেমিনের মাথায় কি যেন এক কুচিন্তা খেলে গেল। সে হঠাৎ সোফা থেকে লাফিয়ে উঠে এক বিকট চিৎকার দিল। জেমিনের এই আসমিক চিৎকারে সায়নো হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেল। সে ভরাট চোখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভূত দেখলে নাকি? আরে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। জেমিন একরাশ আতঙ্ক মুখে ফুটিয়ে সায়নোর হাত ধরে হ্যাসকাটান মারতে শুরু করলো। সায়নো উঠতে উঠতে বিরক্তির স্বরে বলল, আরে বলবে তো ঘটনাটা কি? কার বাড়িতে আগুন লেগেছে, বলো কি হয়েছে? জেমিন এবার অবাক হয়ে বলল, কি হয়েছে মানে? আমরা যে জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি সে খবর আছে? আমাদের রোম্যান্স শুরু করার আগেই ভাই দেখছি ফুল ফর্মে রোম্যান্স শুরু করে দিয়েছে। এটা হতে দেওয়া যাবে না। জেমিনের কথা শুনে সায়নো বিষম খেল। আমাদের রোম্যান্স? মেয়েটা কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। হঠাৎ সায়নোর ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। জেমিন পুনরায় সায়নোকে হিড় করে টেনে দোতলায় নিয়ে যাচ্ছে। সায়নো লোক দেখানো ভালো মানুষই দেখিয়ে বলল, আরে জেমিন থাক না, ওকে ডিস্টার্ব করো না। কিন্তু তার পায়ের বেগ বলছে সে নিজেও এখন এই ডিস্টার্ব করার মিশনে সমান আগ্রহী। বেচারা জাংকুক আজ আবারও উত্তেজনায় ঘরের দরজা লাগাতে ভুলে গেছে। জেমিন সেই সুযোগে কোনো সিগন্যাল ছাড়াই থপ করে দরজা খুলে চিৎকার দিয়ে উঠল, আমরা এসে গেছি। জাংকুক সবে মাত্র তেয়ের কাছে একটু মন খুলে কথা বলতে বসেছিল। জেমিনের এই ঝড়ের মতো এন্ট্রি দেখে জাংকুক চমকে কয়েক হাত পিছিয়ে গেল। সোজা গিয়ে দেয়ালে মাথায় এক মুখম বাড়ি খেলো। জাংকুক নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মেয়ের অত্যাচারে আমি একদিন নির্ঘাত হার্ট অ্যাটাক করে মরবো। জেমিন জাংকুকের বিরক্তিকে পাত্তাই দিল না। সে নাচতে নাচতে তের পাশে গিয়ে 32টি দাঁত বের করে হেসে বলল, হ্যালো ফ্রেন্ড, কতদিন তোকে দেখি না বলতো? তা তুই এখানে কি করছিস? চল চল নিচে গিয়ে গল্প করি। দরজার পাশে দাঁড়িয়ে সায়নো জেমিনের এই কাণ্ড দেখে মনে মনে দারুণ খুশি। সে মনে মনে জেমিনকে উৎসাহ দিয়ে বলছে, দ্যাটস মাই গার্ল, এগিয়ে যাও জেমিন, আমি তোমার পেছনে আছি। জাংকুক এবার চোখ ছোট ছোট করে সায়নোর দিকে তাকালো। সে বুঝে ফেলেছে এই দুই শয়তান আজ হাত মিলিয়েছে তার শান্তিতে ভাগ বসাতে। রোম্যান্সে বাধা দেওয়ার এই ষড়যন্ত্র জাংকুক সহজে মেনে নেবে না। সেও মনে মনে পাল্টা বুদ্ধি খুঁজতে শুরু করলো। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। সে মেয়েকে উৎসাহ নিয়ে বলল, ঠিক আছে জেমিন, যখন এসে পড়েছিস চল তাহলে সবাই মিলে ছাদে যাই, ওখানে গিয়ে না হয় গল্প হবে। জাংকুকের এই হঠাৎ ছাদে যাওয়ার প্রস্তাবে জেমিন আর তে তো খুব খুশি, কিন্তু সায়নো একটু চিন্তায় পড়লো। জাংকুক নিশ্চয়ই একটা ফোন দিয়ে আসছে। সায়নো আর জেমিন সিঁড়ি দিয়ে আগে আগে উঠছে। জেমিন তো খুশিতে গদগদ। তার অবিরাম কথার তবিতে তেকে এক মুহূর্তের জন্য ছাড় দিচ্ছে না। কিন্তু ছাদে পা রাখা মাত্রই জেমিন খেয়াল করলো চারপাশটা কেমন নিঝুম। পিছনে তাকিয়ে আর তের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জেমিন কপাল কুঁচকে চারদিকে একবার চোখ বোলালো, আরে তে কোথায় গেল? কৌতূহল যখন আতঙ্কে রূপ নিল, ঠিক তখনই সায়নো ছাদের কার্নিশ থেকে উত্তেজিত গলায় জেমিনকে ডেকে উঠল। জেমিন দৌড়ে কার্নিশের কাছে গিয়ে নিচে তাকাতেই তার চোখ চড়ক গাছ। নিচে বাগানের আলো আধারিতে দেখা যাচ্ছে জাংকুক আর তে হাত ধরাধরি করে দৌড়ে গেটের দিকে পালাচ্ছে। জাংকুক একবার ঘাড় ঘুরিয়ে উপরে জেমিনের দিকে তাকালো। বিজয়ী হাসি দিয়ে এক মুখম ভেঙচি কেটে চোখের পলকে গাড়ির ভিতর ঢুকে পড়লো। মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে গাড়িটা শো করে বৃষ্টির আড়ালে চলে গেল। শিট! জেমিনের সায়নোর যেন সমনম্বরে আর্তনাদ করে উঠল। পরক্ষণে জেমিন অবাক হয়ে সায়নোর দিকে তাকাতেই
সায়না থতমত খেয়ে গেল। সে তো এতক্ষণ জাঙ্কুকে আটকানোর মিশনে জেমিনের সহযোগিতা সেরেছিল, এখন নিজের আফসোসটা বড্ড বেশি প্রকট হয়ে গেছে। পরিস্থিতি সামলাতে সে কাঁচুমাচু মুখে বলে উঠল, না মানে আমি বলতে চাইছি যে ওরা তো আমাদের ধোকা দিয়ে পালিয়ে গেল। জাস্ট ইমাজিন। জেমিন এবার কানে সে মাথা ঠেকিয়ে এক করুণ সুর ধরলো। সায়নার দিকে তাকিয়ে একদম হাহাকার মেশানো গলায় বলে উঠল, হাই হিরো রে, ভাইয়া তো আমাদের গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। আমরা সত্যি জীবনযুদ্ধে অনেক পিছিয়ে গেলাম। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে। রাতের আকাশটা আজ বেশ পরিষ্কার, রূপালি চাঁদের আলো চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। তো হিরো, আমায় কবে বিয়ে করছেন? তোমার মাথায় কি সারাক্ষণ এইসবই ঘোরে? জেমিন মাথা দুলিয়ে হেসে উত্তর দিল, ইয়েস। সায়ন এবার একটু কৌতূহলী হয়ে উঠল। সে জেমিনের মনের গভীরতা মাপার জন্য জিজ্ঞাসা করলো, তা আমায় বিয়ে করতে চাইছো কেন শুনি? কারণ আমি আপনাকে ভালোবাসি। সায়না এবার নিজেকে নিয়ে একটু পরীক্ষা করতে চাইলো। সে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, আর আমি কি তোমায় ভালোবাসি? সে দেখতে চেয়েছিল জেমিন তাকে কতটা চিনেছে বা তার নীরবতা কতটুকু বুঝতে পারে। জেমিন এবার ঠোঁট উল্টে অভিমানী সুরে বলে উঠল, বাসেন না ভালো? জেমিনের এই উত্তরে সায়নের বুককে যেন এক ধাক্কা লাগলো। সে নিজের মনে যে জায়গা জেমিনকে দিয়েছে মেয়েটা তার কিছুই বুঝতে পারলো না। একরাশ অভিমান নিয়ে সায়নও কড়া গলায় বলল, ঠিক বলেছ, আমার তোমার প্রতি কোনো ফিলিংসই নেই। থাকো তুমি ছাদে একা একা। কথাটা বলে সায়ন দ্রুত পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। জেমিন কিছুক্ষণ অবাক হয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে হয়তো ভাবেনি তার সোজা সাপটা উত্তরে সায়ন এতটা সিরিয়াসলি রেগে যাবে। এইদিকে জাঙ্কুকের গাড়িটা এসে থামলো শহরের কোলাহল থেকে অনেক দূরে, এক শান্ত লেকের পাড়ে। রূপালি চাঁদের আলো লেকে স্থির পানিতে পড়ে ঝিকমিক করছে। গাড়ি থেকে নেমেই জাঙ্কুক তীর হাতটা শক্ত করে ধরলো। স্নিগ্ধ বাতাসে তীর উড়ন্ত চুলগুলো জাঙ্কুকের মুখে এসে দোলা দিচ্ছিল। তারা কিছুক্ষণ পাশাপাশি নীরবে হাঁটলো, মাঝে মাঝে একে অপর দিকে তাকিয়ে মুচকি হাসছিল, যেন এই মুহূর্তটাই তাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। হঠাৎ জাঙ্কুক থমকে দাঁড়ালো, তীর কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। ঠোঁটের কোণে সে পরিচিত দুষ্ট হাসি ফুটিয়ে তীর চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, বউ, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। তীর ফুরুকুসকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে আবার কোথায় যাবেন? জাঙ্কুক আরও একটু নিবিড় হয়ে দুষ্টুমি মাখা সরে বলল, যেখানে শুধু তুমি থাকবে আর আমি থাকবো, আর আমাদের মাঝে হবে অনেক কিছু মিছু। তে জাঙ্কুকের চোখের চাহনি দেখে আর কথার মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। সে লাজুকে এসে জাঙ্কুকের বুকে আলতো করে একটা ধাক্কা দিল, অসভ্য একটা বলে সে দ্রুত কদম ফেলে সামনে হাঁটতে শুরু করলো। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো। তারপর তের পিছু পিছু হাঁটতে হাঁটতে মনে আনন্দে গান ধরলো। তে আর জাঙ্কুক এবার সকল ঝামেলা দূরে ফেলে হাজির হয়েছে শহর থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায়। সকালে রোদ তখন নরম ঘাসের উপর আলপনা আঁকছে, মৃদু বাতাসে বয়ে যাচ্ছে বোনা বাতাসের গন্ধ মেখে। সামনে দিগন্ত বিস্তৃত এক খোলা মাঠ, যেন এক বিশাল সবুজ গলিচা বিছিয়ে রাখা হয়েছে কেবল তাদের জন্যই। টিয়ার জাঙ্কুক হাত ধরে সেই ঘাসের চাদরের উপর দিয়ে হাঁটছে। টিয়ার চুলে জাঙ্কুকের নিজ হাতে পরিয়ে দেওয়া লাল টকটকে গোলাপ। মাঠে ঠিক মাঝখানে পৌঁছে টি হঠাৎ থমকে দাঁড়ালো। কি হলো, থামলে যে? জাঙ্কুক কৌতূহলে চোখে টিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। টি দুষ্টুমি ভরা এক জোড়া চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তার চোখের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময়ী হাসি। সে ভুরু নাচিয়ে বলল, রেস করবেন মেয়র সাহেব? রেস? জাঙ্কুক একটু অবাক হয়ে হাসলো। হ্যাঁ, রেস। আমি আগে আগে দৌড়াবো আর আপনি আমাকে ধরবেন। যদি ধরতে পারেন তবেই বুঝবো আপনি ঠিক কেমন মেয়র। কথাটা বলি তে কোনো সুযোগ না দিয়ে খিলখিল করে হেসে দৌড়ানো শুরু করলো। খোলা মাঠের বুক চিরে তীর উড়ন্ত ওড়না আর সেই গোলাপের সুবাস যেন একাকার হয়ে গেল। জাঙ্কুক প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে তীর এই প্রাণবন্ত রূপ দেখে হাসলো, তারপর সেও তীর পিছু নিল। তারা দুজন এখন খোলা মাঠে দৌড়চ্ছে। জাঙ্কুকের তীরকে নাগালের মধ্যে পেতে খুব একটা সময় লাগলো না। পেছন থেকে তীরকে ধরতে তে হাঁপাতে হাঁপাতে হেসে বলে উঠল, সেই দিন মেয়র সাহেব, আমাকে এভাবে আটকে রাখা যাবে না। আর তাছাড়া আমার কাছে কিন্তু ভয়ানক কষ্ট আছে। জাঙ্কুক তীরকে আলকা করে ধরে হেসে বলল, তাই নাকি? দেখি আপনার সেই ভয়ানক কষ্ট কেমন। তে এবার জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে তখন দুষ্টুমির আভা। সে দু হাত দিয়ে সুন্দর করে একটা হার্টের শেপ তৈরি করলো। তারপর রূপকের এক তীরের মতো সেটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারলো। জাঙ্কুকে কম কিসে সে সাথে সাথে নাটকে ভঙ্গিতে বুকে হাত দিয়ে কুকড়ে যাওয়ার অভিনয় করলো। উফ, একদম দিলে লাগলো গো সুইটি।
তোমার তীরের তো সাংঘাতিক ধার। জাঙ্কুকের এই ঢং দেখেতে হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ার মতো অবস্থা। হাসি একটু কমলে জাঙ্কুক তীরের গালের পাশে ঝুলে থাকা এক গুচ্ছ চুল সরিয়ে দিয়ে গভীর চোখে তাকালো। তবে ম্যাম, আমার কাছেও পাল্টা অস্ত্র আছে, সেটা কিন্তু আরো বেশি কার্যকারী। তে কৌতূহলী ভরা গলায় বলল, তাই নাকি? দেখান দেখি। জি ম্যাডাম, এই নিন। বলে জাঙ্কুক তীরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। তে দ্রুত দু হাতে সেটা লুফে নিয়ে বুকের কাছে চেপে ধরলো। তারপর সেও জাঙ্কুকের মতো ঠং করে বলল, হাই, এই তো মেরা দিল ভি ডাস কিয়া। জাঙ্কুক এবার শব্দ করে হেসে উঠল। সেই হাসির প্রতিধ্বনি যেন পুরো মাঠ ছড়িয়ে গেল। সে এক ঝটকায় তেকে পাজা কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করলো। তের হাত থেকে দুইটা গোলাপের পাপড়ি খসে পড়ে তাদের চারপাশটা রাঙিয়ে দিল। জাঙ্কুক থেমে এবার তের দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসি বউ, আমিও ভালোবাসি আপনাকে মেয়র সাহেব। তীরের কথা জাঙ্কুক এবার হেসে তীরের কপালে তার রুষ্ট ছোঁয়। সকালবেলার মিষ্টি রোদে মিসেস জিনের মনটা আজ বসন্তের বাতাসের মতোই ফুরফুরে। ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলেন তিনি। স্ত্রীকে এমন হাসি খুশি দেখে মিস্টার আরএম ভাবলেন, এই তো সুযোগ। তিনি একটু আয়েশ করে স্ত্রীর পাশে বসলেন। বেশ রোমান্টিক ভঙ্গিতে কিছু প্রেমালাপ শুরু করতে চাইলেন, কিন্তু তাদের সেই একান্ত মুহূর্তের মাঝখানে ঝামেলা হয়ে উদয় হলো জেমিন। ড্যাড, ও ড্যাড, তোমার ফোনটা দাও তো ঝটফট। জেমিনের গলায় এক জরুরি তাগিদ। জেমিনকে হুট করে এভাবে আসতে দেখে মিসেস জিন ভুরু কুঁচকে বলে উঠল, সকাল সকাল তুই আবার তোর বাবার ফোন দিয়ে কি করবি? নিজেরটা কি হয়েছে? জেমিন একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আরে মা, সেটা তুমি একটু পরেই দেখতে পাবে। সারপ্রাইজ। ড্যাড, দাও না ফোনটা। আদরে মেরে আবদার ফ্যানের সাধ্য মিস্টার আরবের নেই। তিনি বাধ্য হয়ে ফোনটা বাড়িয়ে দিলেন। জেমিন ফোনটা হাতে নিয়ে সোজা ফেসবুক অ্যাপে ঢুকলো। তারপর তড়িৎ গতিতে টাইপ করে একটা স্ট্যাটাস দিল, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অতি শীঘ্রই আমার একমাত্র মেয়ের বিয়ে হতে চলেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। পোস্টটা পাবলিক করে দিয়ে জেমিনের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, এই তো মোক্ষম চাল। পোস্টটা যখন সময় মতো আসল মানুষের অর্থাৎ আমার হিরোর টাইমলাইনে পৌঁছাবে, তখন বাসাধন কোথায় যাবে? কাজ হাসিল করে জেমিনি ফোনটা বাবার হাতে ফেরত দিয়ে নাচতে নাচতে নিজের রুমের দিকে চলে গেল। অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই আজ ভাবলো একটু ঘুরে আসা যাক। মেয়ে চোখের আড়াল হতেই মিস্টার আরএম পুনরায় স্ত্রীর দিকে মনোযোগী হলেন, কিন্তু শান্তি তার কপালে নেই। কয়েক সেকেন্ড পর পর তার ফোনে একের পর এক নোটিফিকেশন বাজতে শুরু করলো। টুং টুং যেন বৃষ্টির মতো মেসেজ আসছে। কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিয়ে মিস্টার আরএম চক্ষু যেন চোখ গাছে উঠল। তার পুরনো বন্ধু থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার মেসেজ। অভিনন্দন আরএম, খবরটা শুনে খুব খুশি হলাম। কি রে, মেয়ের বিয়ে ঠিক করলে অথচ আমাদের জানালি না? দাঁত কিন্তু চাই চাই। তোর মেয়ের বিয়ে নিশ্চয়ই তোদের মতোই ইউনিক হবে। মিস্টার আরএম কয়েক মুহূর্ত মেসেজগুলোর দিকে তাকিয়ে থেকে স্ত্রীর দিকে হাহাকার মেশানো দৃষ্টিতে তাকালেন। তারপর অবাক হয়ে বলল, হায় আল্লাহ, জিন দেখো কাণ্ড, আমাদের একমাত্র মেয়ের বিয়ে, আমরা বাবা মা হয়ে এখনো দাওয়াত পেলাম না। জিন দীর্ঘ শ্বাস ফেলে হাসলেন। তিনি মেয়ের মতি গতি বেশ ভালোই বোঝেন। মেয়ে দেখছি দিন দিন পাগলামি বাড়িয়ে দিচ্ছে, নিজের বিয়ে নিজে ঠিক করে ফেসবুক কাঁপিয়ে দিচ্ছে। মিস্টার আরএম এবার হাসিতে ফেটে পড়লো। তা অবশ্য ঠিক বলেছ, পাগলিটা সায়নোকে এবার রাজি করিয়ে ছাড়বে, এটা আমি নিশ্চিত। অপরদিকে সায়নো তার কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ বুলিয়ে শেষবারের মতো পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো দেখে নিচ্ছিল। 10 মিনিট পরেই বিদেশি ক্লায়েন্টের সাথে এক বড় মাপের প্রজেক্টের মিটিং। সব গুছিয়ে নিয়ে সে একটু আয়েশ করে রিভলভিং চেয়ারে বসলো। কপাল থেকে চশমাটা উপরে তুলে আঙুল দিয়ে চোখগুলো মাসাজ করতে করতে ফোনটা হাতে নিল। অভ্যাসবশত ফেসবুকের নিউজ ফিডটা স্ক্রল করতেই তার হাত যেন জমে বরফ হয়ে এলো। মিস্টার আরএমের দেওয়া পোস্ট স্ক্রিনে জলজল করছে। সায়নো কয়েকবার চোখ কসলালো। না, ভুল দেখছে না সে। আরএমের সাথে অনেক আগে থেকেই ফেসবুকে তারা কানেক্টেড আছে। তার প্রোফাইল থেকে স্পষ্ট ঘোষণা, একমাত্র মেয়ের বিয়ে, সবাই দোয়া করবেন। সায়নো এক ঝটকায় সোজা হয়ে বসলো। তার হৃৎপিণ্ডের গতি যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে। জেমিনের বিয়ে মানে কার সাথে, কবে ঠিক হলো? হাজারো প্রশ্ন তার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। এক তীব্র অস্থিরতা আর অজানা আশঙ্কা তার শিরে শিরে ছড়িয়ে পড়ছে। প্রথমে ভাবলো আরএমকে ফোন করে সরাসরি জিজ্ঞাসা করবে, কিন্তু পরক্ষণেই হাত থমকে গেল তার। যদি এটা সত্যি হয়, তবে জেমিনের আগে তার বাবার কাছে এই নিয়ে কথা বলাটা কি ঠিক হবে? তার চেয়ে জেমিনকে ধরা যাক।
সায়না উন্মাদের মতো জেমিনকে ফোন দিতে লাগলো, একবার দুবার 10 বার, কিন্তু জেমিনের ফোনের ওপাশ থেকে কোনো সাড়াই নেই। ফোনটা বেজেই চলেছে। সায়না রাগে আর উত্তেজনায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন লাল আভা। ভালোবাসি ভালোবাসি হিরো বলে এখন নাচতে নাচতে অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললো, এত বড় সাহস! সায়না দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তার পিএ ফাইল হাতে ঘরে ঢুকে তড়িৎ গতিতে বলল, স্যার, ক্লায়েন্টরা জয়েন করে ফেলেছেন। মিটিং শুরু হতে আর মাত্র 2 মিনিট। আপনি কোথায় যাচ্ছেন? সায়না একবারও না থেমে কঠোর কণ্ঠে জবাব দিল, এখন মিটিংয়ের থেকেও জীবনের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। মিটিং ক্যান্সেল করে দাও। পিএ হাঁ করে তাকিয়ে রইল। আজকের এই $1 মিলিয়ন প্রজেক্টের মিটিং সায়নের মতো একজন প্রফেশনাল মানুষ এভাবে তুড়ি মেরে উড়িয়ে দিল, এমনটা সে তার ক্যারিয়ারে আগে কখনো দেখেনি। সায়ন লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পার্কিং থেকে গাড়ি বের করে অনেক সময় নষ্ট হবে ভেবে সে স্টার্ট দিল তার বাইকটি। এদিকে জেমিনের ঠোঁটের কোণে তখন এক চিলতে বিজয়ী হাসি। ক্লাসের বেঞ্চে বসে সে বারবার ফোনের স্ক্রিনটা চেক করছিল। সায়নের ডজন খানেক মিস কল আর মেসেজের বন্যা দেখে তার মনে হচ্ছিল 6 সেন্স এবার একদম সলিড কাজ করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে উদয় হলো সেই কফি শপের ছেলেটা। জেমিনকে দেখে সে একটু ইতস্ত করে এগিয়ে এসে দাঁড়ালো। জেমিন কপাল কুঁচকে ভাবলো, এই ছেলের কি সেই দিনের পর শিক্ষা হয়নি? ছেলেটা কিছু একটা বলতে মুখ খুলবে, ঠিক তখনই মহস্র পাতের মতো এক ঝাঁঝালো কণ্ঠস্বর পুরো ক্লাসরুম কাঁপিয়ে দিল। কি হচ্ছে এখানে? জেমিন আর সেই ছেলেটি দুজনেই চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং সায়নো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শার্টের হাতা গুটানো, আর চোখ দুটো যেন আগ্নেয়গিরি। ব্যাগ চালিয়ে ঝড়ের বেগে আসা সেই বেশ হাঁপাচ্ছে। সায়নো কোনো কথা না বাড়িয়ে সোজা হেঁটে এসে ছেলেটার মুখোমুখি দাঁড়ালো। তার শরীরের ভঙ্গি আর রাগে চাহনি দেখে মনে হচ্ছিল এখনই হয়তো একটা হাতাহাতি লেগে যাবে। সায়নো ছেলেটার দিকে খানিকটা ঝুঁকে এসে গম্ভীর গলায় বলল, তোকে সেদিন কি বলেছিলাম মনে নেই? জেমিনের আশেপাশে যেন তোকে আর না দেখি। ছেলেটা তো ভয়ে শেষ। সে কাছে মাঝে হয়ে বলল, না মানে স্যার, আমি তো শুধু নোট নিতে। আমার কথা কি তোর কানে যায়নি? সায়নার হঠাৎ চিৎকারে ছেলেটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। সে এবার প্রাণ বাঁচাতে এক দৌড়ে ক্লাসরুম থেকে পালিয়ে বাঁচলো। সায়ন এবার ধীরে সুস্থে ঘুরে তাকালো। তার সব রাগ আর মনোযোগ এখন জেমিনের উপর। সে সশব্দে জেমিনের ঠিক সামনের বেঞ্চে গিয়ে বসলো। জেমিনের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া আর চোয়ার শক্ত হয়ে থাকা দেখে জেমিন বুঝতে পারলো আগুনে ঘি বেশ ভালোভাবেই পড়েছে। জেমিন এখনও অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে। ক্লাসরুমের বাকি কয়েকটা স্টুডেন্টও এই দৃশ্য দেখে কান্না ঘোষা শুরু করেছে, কিন্তু সায়নের সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন একাই পুরো ঘর দখল করে রেখেছে। ওই ছেলেটার সাথে কেন কথা বলছো? শান্ত স্বরে প্রশ্নটা করলো, তার কণ্ঠে রাগ স্পষ্ট। জেমিন এবার সায়নকে আরও রাগাতে বলে, আপনিই তো বলেছেন আপনার আমার প্রতি কোনো ফিলিংস নেই, তো আমি যার সাথে কথা বলি না কেন তাতে আপনার কি? জেমিনের কথায় সায়ন তার দিকে আরও এগিয়ে আসে। কি বলেছি? কোনো ফিলিংস নেই, নো ফিলিংস। সায়ন এবার তার এক হাত জেমিনের পেছনের টেবিলের উপর রেখে তাকে আষ্টে পিষ্টে এক প্রকার নিজের বাহুতে ঘেরাটোপে আটকে ফেললো। তাদের মাঝে দূরত্ব এখন সামান্য। সায়নুর গায়ের পারফিউমের তীব্র সুবাস আর তার গরম নিঃশ্বাস জেমিনের চেহারায় আশ্রয় পড়ছে। জেমিনের হার্টবিট বেড়ে যায়। সায়নু আরও কিছুটা ঝুঁকে এলো জেমিনের দিকে। তার চোখে তখন একাধারে রাগ, অভিমান আর তীব্র অধিকার বোধের ছাপ। সে অত্যন্ত নিচু কিন্তু ধারালো স্বরে বলল, শোনো মেয়ে, ফিলিংস থাকুক বা নাই থাকুক, তুমি শুধু আমার, শুধুই আমার। সায়নের কথা জেমিনের মধ্যে এক তীব্র ভালো লাগা কাজ করে। খুশিতে মন ভরে যায়, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলে ওঠে, হিরো তো এমন কত কথাই বলে, আপনার এই কথা যদি কিছুক্ষণ পর বদলে যায় তখন আমার এই মন ভাঙার দায় কে নেবে? সায়নের চোয়ার শক্ত হয়ে আসে। সে জেমিনের চোখের ভেতর দিয়ে যেন তার হৃৎপিণ্ড অবধি বয়ে নিতে চাইল। গম্ভীর গলা সে জবাব দিল, আমি সায়ন মির্জা জেমিন। আর সায়ন মির্জা একবার যা বলে তা থেকে সরে যাওয়ার রাস্তা তার ডিকশনারিতে নেই, সেটা ভুলে যেও না। জেমিন এবার এমন এক অবহেলার ভঙ্গি করলো যেন সে সায়নের কথায় মোটেও আশ্বস্ত হয়নি। সায়ন বুঝতে পারলো কেবল কথা এই মেয়েকে বশ করা যাবে না, কোনো একটা অকাটো প্রমাণ দরকার। সে জেমিনের থেকে এক কদম পিছিয়ে গিয়ে অস্থির হয়ে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ তার হাতে ঠেকলো নিজের বাইকের চাবিটা। সায়ন এক মুঠো দেরি না করে চাবির রিং থেকে চাবিগুলো দ্রুত আলাদা করে ফেললো। সে পুনরায় জেমিনের কাছে এগিয়ে আসলো। জেমিনের বাম হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে অনামিকায় সেই চাবি রিংটা পরিয়ে দিল। পুরো ক্লাসরুম তখন স্তব্ধ। পিনপতন নীরবতা, সবাই দেখছে এই অদ্ভুত পাগল করা ভালোবাসার দৃশ্য।
সায়নো জেমিনের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো, আমি সায়নো মির্জা এই মুহূর্তে সবার সামনে তোমার সাথে এঙ্গেজমেন্ট করলাম। আপাতত এই লোহারিংটা সাক্ষী থাকুক। খুব শীঘ্রই এই হাত আমি তোমার ড্যাডের কাছে চেয়ে নেব এবং আসলে হীরের আংটি দিয়ে সম্পূর্ণভাবে তোমায় আমার করে নেব। আজ থেকে তুমি শুধু আমার বাগদত্তা, আমার হুবু স্ত্রী। সায়নোর শেষ কথা শেষ হতে না হতেই ক্লাসের সবাই উল্লাসে ফেটে পড়ল। সিটি আর তালির শব্দে করিডোর পর্যন্ত কেঁপে উঠল। কেউ আগে কখনো এমন নাটকীয় আর ইউনিক এঙ্গেজমেন্ট আগে দেখেনি। চাবি রিং দিয়ে এঙ্গেজমেন্ট, এমন রোমান্টিক দৃশ্য যেন সিনেমার পর্দাকেও হার মানিয়ে দিল। জিমিনের ঠোঁটে এবার সেই বহু প্রতীক্ষিত তৃপ্তির হাসি ফুটে উঠল। সে নিজের অনামিকার দিকে তাকিয়ে দেখল সাধারণ সেই বৃত্তটা তার আঙুলে এক রাজকীয় আভিজাত্য নিয়ে বসে আছে, যা বিশ্বের যে কোনো দামি হীরাকেও হার মানায়। জিমিন এবার সায়নোর দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে, হিহি না, এতদিনে মনে হচ্ছে আপনি হাই বাজেটের হিরো। জিমিনের কথা সায়নো তার পায়ে আলতো করে ধাক্কা দিয়ে বলে, ফাজিল মেয়ে, আর লাথি মারলেন কেন? কথাটা বলে জিমিন সায়নোর পায়ে এক লাথি মারে। সায়নো বেচারা বরাবরের মতোই হতাশ। মুখ থেকে বেরিয়ে আসে একটাই শব্দ, মেন্টাল। জেমিনের সহপাঠীরা এবার মোমোচির মতো তাকে ঘিরে ধরলো। জেমিন তার চিরচেনা প্রাণবন্ত হাসিতে সবার উত্তর দিচ্ছে। কখনো কখনো নিজের হাতে সেই চাবির রিংটা নেড়ে চেড়ে দেখাচ্ছে। তার হাসিতে যেন মুক্ত ঝরছে। অপরদিকে সায়নো কিছুটা দূরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার এই মায়াবতীর দিকে। ক্লাসরুমের এই হই ফুল্ল শত মানুষের কোলাহল সবকিছু যেন তার কাছে ঝাপসা হয়ে এলো। তার সমস্ত মনোযোগের কেন্দ্র এখন কেবল এই মেয়েটি। সে পকেটে হাত গুজে লম্বা একটা দীর্ঘশ্বাস নিল। তার অবচেতন মন তখন নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, এই সায়নো মির্জার পৃথিবীর সবটুকু জুড়ে জেমিন নামক এক মায়াবী নেশা রাজত্ব। এই নেশা কোনো সাধারণ আসক্তি নয়, এ হলো এক পবিত্র আচ্ছন্নতা। এই মায়া থেকে মুক্তি খুঁজতে যাওয়া মানেই যেন আরও সশস্ত্রবার তোমার প্রেমে নতুন করে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়া। অদ্ভুত এক বন্দি দশা, যা আমি তো ছাড়তে চাই না। সত্যি ভীষণ ভালোবাসি তোমায়, আমার মেন্টাল কুইন। বেলা তখন 11টা পেরিয়ে 12টার কোঠায়। মাথার উপর সূর্যটা বেশ তেজ দেখাতে শুরু করেছে, তবে বাতাস সেই উত্তাপকে স্নান করে দিচ্ছে। রাস্তার ধারের কৃষ্ণচূড়া গাছগুলোর ছায়া দীর্ঘ হতে হতে পিচ ছাড়া পথটাকে এক মায়াবী রূপ দিয়েছে। সে পথ দিয়ে পাশাপাশি হাসছে সায়নো আর জেমিন। সায়নোর পরনে অফিসের সেই ফর্মাল জামা, হাতে হাত ঘড়ি। সে চেয়েছিল ভার্সিটি থেকে সরাসরি অফিসে চলে যেতে, কিন্তু জেমিনের সেই চিরচেনা জেদের কাছে তাকে হার মানতে হলো। জেমিন সাফ জানিয়ে দিয়েছে আজ কোনো বাইক চলবে না। তার যুক্তি হলো, হিরো বাইকে থাকলে তো আপনি বাতাসের বেগে শসা করে চলে যাবেন, কথা বলার সুযোগ পাবো কোথায়? আজ আমাদের প্রথম অফিসিয়াল ডেট, তাই আমরা হেঁটেই যাব, অনেকটা সময় কাটাবো। সায়নো প্রথমে আপত্তি করতে চাইলো। জেমিনের চোখে সে চঞ্চল চাহনি দেখে সে দমে গেল। বলা তো যায় না এই পাগড়িটা আবার কখন খেপে যায়, তার চেয়ে বরং হেঁটে যাওয়াই ভালো। জেমিন সায়নোর ঠিক পাশে নাচতে নাচতে হাসছিল। তার পরনের ওড়নাটা বাতাসে উড়ছে। সে কখনো রাস্তার ঘাসের ধারে দেখছে, কখনো আবার আনমনে গুনগুন করে গান গাইছে। সায়নো হাত দুটো পকেটে গুজে শান্ত হয়ে হাসছে আর আর চোখে জেমিনের দুষ্টমি দেখছে। হঠাৎ করে জেমিন একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আকাশ ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, হিরো! সায়নো চমকে লাফিয়ে উঠল। তার বুকটা ভয়ে টিপ টিপ করছে। সে দ্রুত জেমিনের কাঁধ ধরে আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জেমিন, কোথাও লেগেছে? সায়নোর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ভাবলো হয়তো কোনো এক বড় বিপদ ঘটেছে, কিন্তু জেমিন সেদিকে ভ্রুক্ষেপ না করে উত্তেজনায় 2 হাত তুলে রাস্তার ওপাশে এক করে আঙুল নির্দেশ করলো, আইসক্রিম খাবো হিরো, ওই দেখুন আইসক্রিম ভ্যান। অনেকদিন এই আইসক্রিম খাই না। সায়নো কয়েক সেকেন্ড অবাক হয়ে জেমিনের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, জেমিন, আইসক্রিম খাওয়ার কথা তো স্বাভাবিকভাবে বললেই হতো। তুমি যেভাবে চিৎকার দিলে আমার তো একটুর জন্য হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম না জানি কি হয়ে গেল। আরে হিরো, আপনি মেয়রের বন্ধু হতে পারেন, কিন্তু আপনার সাহসে তো দেখছি ডাব্বা গোল। আইসক্রিম দেখে চিৎকার দেবো না তো কী করবো? চলুন তো জলদি। কথাটা বলে জেমিন সায়নোর কোনো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে আইসক্রিমের দোকানের দিকে দৌড় দিল। অপরদিকে সায়নো তার যাওয়ার দিকে কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তাকালো। এই মেয়েকে তাকে অপমান করে গেল, তা আবার জাঙ্কুকের সাথে তুলনা করে। 1 মিনিট, এই মেয়ে জাঙ্কুকের প্রশংসা করলো মানে কিভাবে কি? সায়নো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জেমিনের দিকে তাকিয়ে রইল। দূরে আইসক্রিম ভ্যানের সামনে দাঁড়িয়ে জেমিন তখন দোকানের সাথে ফ্লেভার নিয়ে তবু তর্ক জড়িয়ে দিয়েছে। সায়নো ঠোঁটে এবার হাসি ফুটে ওঠে। সেও জেমিনের দিকে এগিয়ে যায়।
পার্কের এক কোণে নির্জন বেঞ্চটা দখল করে জেমিন বেশ আয়েশ করে বসেছে। তার হাতে ধরা বড় সাইজের আইসক্রিম কোনটা সে পরম তৃপ্তিতে খাচ্ছে। পাশে বসে থাকা সায়নের হাতে একটা আইসক্রিম, কিন্তু তার সেদিকে কোনো হুঁশ নেই। তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু এখন পাশে বসা এই মেন্টাল মেয়েটা। জেমিনের আইসক্রিম খাওয়ার ধরন আর মাঝে মধ্যে মুখভঙ্গি করা দেখে সায়নও আনমনে হেসে উঠেছে। তার মনে হচ্ছে এই মেয়েটা আশেপাশে থাকলে জীবনটা কেমন যেন সুখে ভরে ওঠে। কিন্তু শান্তির এই মুহূর্তটা স্থায়ী হলো না। হঠাৎ করে জেমিন কোনো কিছু বুঝে ওঠার আগেই সায়নের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বেঞ্চের নিচে নামিয়ে ফেলল এবং নিচেও তার সাথে গা ঢাকা দিল। এই অতর্কিত আক্রমণে সায়নও অপ্রস্তুত হয়ে পড়ল, আর ফলাফলস্বরূপ তার হাতে থাকা আইসক্রিমটা সরাসরি তার মুখে লেপটে গেল। সায়নও চোখ মুছে রাগের দৃষ্টিতে জেমিনের দিকে তাকাতেই দেখলো জেমিন কোনো মতে নিজের মুখ চেপে ধরে হাসতে হাসতে খাসির উপর গড়াগড়ি খাচ্ছে। জেমিনের এই বাঁধ ভাঙা হাসি দেখে সায়নের মাথা যেন রক্ত চড়ে গেল। সে কোনো কথা না বলে জেমিনের গালটা ধরে নিজের আইসক্রিম মাখা গালটা জেমিনের গালের সাথে ঘষে দিল। মুহূর্তেই জেমিনের ফর্সা গালটাও সাদা আইসক্রিমে একাকার। জেমিন থমকে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে একদম স্তব্ধ। সায়নও দাঁত কিরমির করে বলল, এবার ঠিক আছে, সদ্ভুত ফাজিল মেয়ে, এমন করলে কেন? জেমিন হালকা একটু কেশে নিয়ে নিজেকে সামনে নিয়ে ফিসফিস করে বলল, আরে হিরো, রাগ পরে দেখাবেন, আগে সামনে তাকান। সামনে কেন? কি আছে সামনে? সায়নও একটু জোরে কথা বলতে জেমিন তড়িৎ গতিতে তার মুখ চেপে ধরল। আরে আস্তে, ফিসফিস করে কথা বলুন, ওই দেখুন সামনে ভাইয়া আর তে। সায়ন এবার সতর্ক হয়ে সেদিকে তাকালো। বাড়ি ফেরার পথে জাঙ্কুক আর তে ভাবলো পার্ক থেকে ঘুরে যাওয়া যাক। তারা এখন একে অপরের হাত ধরে হেসে হেসে গল্প করতে করতে জেমিনটির দিকে এগিয়ে আসছে। তোমার ভাই এখানে তো কি হয়েছে? আমরা কি চুরি করছি? সায়নও অবজ্ঞার সুরে বলল, কিন্তু জেমিন দম্বার পাত্রী নয়। সে আতঙ্কিত স্বরে বলল, কি হয়েছে মানে? এতদিন ধরে আমি ওদের রোম্যান্সের যে বারোটা বাজিয়েছি, ও আজ আমাদের একসাথে দেখলে কি সেই সুযোগ হাতছাড়া করবে? শয়তানের শয়তান ভাই আমার, ওর উপর আমার এক পয়সারও ভরসা নেই। আমাদের বিয়েটা হতে দেয় কিনা সেটাই দেখার বিষয়। সায়নও বাইরে ভাবলেশীন ভঙ্গি দেখালো। মনে মনে তার হৃৎপিণ্ড এক ধাক্কা দিল। মনে মনে ভাবলো, জাঙ্কুক আসলেই তো কথাটা ভুল বলেনি। এই জাঙ্কুক যা খারতারা, তার উপর এর সাথে আমার যে শত্রুতা। জাঙ্কুক যদি একবার টের পায় আমি ওর বোনের সাথে প্রেম করছি, তবে তো কপালে দুঃখ আছে। জাঙ্কুক আর তে তখন পার্কে হাঁটতে হাঁটতে বেশ কাছে চলে এসেছে। সায়নের পরিস্থিতি বেগতিক দেখে মনে মনে ভাবলো, যা হবার পরে হবে, পরে না হয় একটা সলিউশন খুঁজে বের করবে। এখন এখান থেকে পালানোই শ্রেয়। সে জেমিনের উদ্দেশ্যে বলল, একটা কাজ করো, তুমি বরং জাঙ্কুকদের সামনে গিয়ে ওদের কথায় ব্যস্ত রাখো, আর আমি এই ফাঁকে অফিসে চলে যাই। সায়নের কথা জেমিনের চোখ বড় বড় হয়ে যায়। কি সুন্দর কথা, আমাকে বাঘের মুখে ফেলে দিয়ে বিপদে ফেলে এখন আপনি অফিসে যাবেন? ক্যান্সেল, আপনার প্রমোশন ক্যান্সেল। আপনি একটা লো বাজেটের হিরোই রইলেন। সায়ন কপাল কুঁচকে বলে উঠল, আরে ধর, আমি ওদের কাছে গেলে বিপদ ওদেরই হবে। একদম মাথা করবেন না হিরো, সলিউশন ভাবুন। দেখো জেমিন, তোমার জন্য একটু আগে নাক দিয়ে আমার কণ্ঠনালী পর্যন্ত আইসক্রিম ঢুকে গিয়েছে। এর প্রায়শ্চিত্ত হিসাবে তুমি এখন ওদের গিয়ে সামলাও। আরে হিরো, আইসক্রিম একভাবে ভিতরে গেলেই তো হলো। এখন বাকি কথা বলতে বলতে জেমিন দেখলো জাঙ্কুক প্রায় নাগালের মধ্যে। জেমিন মরিয়া হয়ে এক অদ্ভুত চাল চালালো। সে হঠাৎ দাঁড়িয়ে আশেপাশে সবার উদ্দেশ্যে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, আরে মেয়র, মেয়র জীবন জাঙ্কুক এখানে! মুহূর্তে পুরো পার্কের মানুষ সকলের নজর জাঙ্কুকের দিকে পড়লো। এতক্ষণ যারা খেয়াল করেনি তারা এক মুহূর্তে দেরি না করে হুল্লোড় করে মেয়রের দিকে ছুটে গেল। এই সুযোগে জেমিন সায়নের হাত ধরে এক দৌড়ে পার্কের পেছনের গেট দিয়ে বেরিয়ে এলো। দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে সায়ন বলল, না, মেন্টাল হলো, তোমার মাথায় মগজ আছে। জেমিন দাঁত বের করে গর্বের হাসি দিল। অপরদিকে জনতার উত্তাল স্রোত যখন জাঙ্কুক আর তেয়ের দিকে ধেয়ে আসছে, তখন জাঙ্কুকের অবস্থা রীতিমতো দেখার মতো। সাধারণত মঞ্চে বা জনসভায় সে শত শত মানুষের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই অসময়ে আর বিড়ম্বনা এমন আক্রমণ দেখে সে চমকে উঠল। সে থেকে এক প্রকার আড়ালে রেখে আতঙ্কে চোখ বড় বড় করে বলল, এই বউ সর্বনাশ, এরা সবাই আমার দিকে এভাবে তেড়ে আসছে কেন? আমি আবার কি করলাম? তে জাঙ্কুকের এমন অপ্রস্তুত অবস্থা দেখে নিজের হাসি কোনো মতে চেপে রাখলো। সে জাঙ্কুকের শার্টের হাতা টেনে ফিসফিসিয়ে বলে উঠল, আরে ধুর, আপনি কি সব নেগেটিভ ভাবেন? এরা আপনার ফ্যান, আপনাকে পার্কে এভাবে একা পেয়ে খুশিতে এদিকে আসছে। আয় হায়, ফ্যান তো না দেখে মনে হচ্ছে সাক্ষাৎ কোনো তুফান। এত সাংঘাতিক ব্যাপার। বউ, দেরি করো না, দৌড়াও, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। জাঙ্কুক আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। তের হাত ধরে এক প্রকার দৌড়ে গিয়ে রাস্তার ওপাশে পার্ক করা গাড়িতে উঠে পড়লো। ততক্ষণে জনতার প্রথম দলটা
গাড়ি জানলার কাছে পৌঁছে গেছে, তার উত্তেজিত হয়ে চিৎকার করছে। জাঙ্কুক গ্লাসটা সামান্য নামিয়ে কোনো মতে তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর হাত দিয়ে বিদায় দিতে দিতে মনে মনে বলল, এদের এখন যদি এক একটা করে সেলফি দেওয়া শুরু করি তবে আজ রাত 12টার আগে আর বাসায় ফেরা হবে না। জাঙ্কুক এবার গাড়িটা এক ঝটকায় স্টার্ট দিয়ে জনতার ভিড় কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলল। সন্ধ্যার স্নিগ্ধ আলোয় জিওন ম্যানশনের ড্রয়িং রুমটা আজ বেশ জমজমাট। অনেকদিন পর পুরো পরিবার একসাথে আড্ডায় বসেছে, কিন্তু এই মনোরম আড্ডার মাঝে এক অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে জেমিন। সে আজ যেন ভুল পাল্টে ফেলেছে। কিছুক্ষণ পর পর সে জাঙ্কুককে এমনভাবে দিল দিচ্ছার প্রশংসা করছে যে পরিবারের বাকি সদস্যরা একে অপর দিকে তাকাচ্ছে। জাঙ্কুক নিজে প্রচণ্ড সন্দিহান, জীবন সারাদিন তার পেছনে লেগে থাকে। সে আজ হঠাৎ এত মোলায়েম কেন? জাঙ্কুক এবার আর থাকতে না পেরে অবিশ্বাসের স্বরে বলে উঠল, এই জেমিন, তুই ঠিক আছিস তো, নাকি তোর মাথায় ব্যথা লেগে জ্বরটা আসলো? কথাটা বলতে বলতে জাঙ্কুক কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপার চেষ্টা করলো, কিন্তু জেমিন কোনো রাগ না করে অত্যন্ত বিনয়ের সাথে ভাইয়ের হাত সরিয়ে দিয়ে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আরে ভাই আমার, আমি একদমই ঠিক আছি। তুই বরং বল তোর কিছু লাগবে কিনা, জুস খাবি নাকি কফি করে আনবো? জাঙ্কুক এবার কেসে উঠল। জেমিনের এই অতি ভদ্র ব্যবহার তার মোটেও হজম হচ্ছে না। সে মনে মনে ভাবলো, ডাল মে কুছ কালা হে। মিসেস জিন এবার পরিস্থিতি হালকা করতে দিকে তাকিয়ে এসে বলে উঠল, মাতে একটু উপরে চলতো, তোকে একটা জিনিস দেখানোর ছিল। তেও হাসি মুখে শাশুড়ির পিছু নিল। জীবনের সুযোগ বুঝে তাদের সাথে উপরে পা বাড়ালো। আসলে জাঙ্কুকের সাথে আর বেশিক্ষণ এই মিষ্টি ব্যবহার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। নিজের দম বন্ধ হয়ে আসছে। আজ সারাদিনে জাঙ্কুকে একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি সে। বিয়ের জন্য যার কত কিছু সহ্য করতে হবে সেটা ভেবে জেমিনেরটা দীর্ঘ শ্বাস ফেলল। তবে শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তার উপরে যাওয়ার মিনিট কয়েকের মধ্যে উপরতলা থেকে মিসেস জিনের আগে গর্জন ভেসে এলো, আরেম। নিচে বসা মিস্টার আরেম সোফায় লাফিয়ে উঠল। এতক্ষণ তিনি এই বজ্রপাতের ভয়ে ছিটিয়েছিলেন। ভুলবশত তিনি স্ত্রীর প্রিয় একখানা গহনা ভেঙে ফেলেছেন। এখন তার দশা কী হবে? উপর থেকে দ্বিতীয়বার ডাক আসতে তিনি এক লাফে দাঁড়িয়ে পড়ল। ভাবলো ছেলের বউয়ের সামনে আজ ইজ্জতটা যাবে মনে হচ্ছে। অপরদিকে জাঙ্কুক এমন একটা ভান করে ফোনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছু শুনতে পাচ্ছে না। বিপদ কি আর নিজের ঘাড়ে কেউ নিজে আনে? কিন্তু মিস্টার আরেম উপরে যাওয়ার কিছুক্ষণ পর তে হস্তদন্ত হয়ে নিচে ছুটে এলো। শুনুন, তাড়াতাড়ি উপরে চলুন। আর শুনুন না মেয়র সাহেব। জাঙ্কুক তেকে দেখে বেশ আয়েশ করে ঘাড় ঘুরিয়ে বলল, সারাক্ষণ ওই আপনি আর মেয়র সাহেব করো কেন? একটু ইউনিক আর সুন্দরভাবে তো ডাকতে পারো। এই বিপদের মুহূর্তে জাঙ্কুকের এমন কথায় তের মাথায় রক্ত চলে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, ইউনিক? জাঙ্কুক একগাল হাসি দিয়ে মাথা দিলিয়ে বলল, হ্যাঁ। তে এবার রাগে গড়গড় করে বলতে শুরু করলো, ওগো আমার একমাত্র বৈধ ও চিরস্থায়ী আপদ, হে আমার ইহজাগতিক কাবিন নামার কেন্দ্রীয় চরিত্র, হে আমার উচ্চ রক্তচাপের একমাত্র লাইসেন্সধারী কারণ, ও হে আমার বিনা নোটিসে আসা চিরস্থায়ী মেহমান, ওগো আমার জীবনের সব সমস্যার মূল এবং সমাধান। তাড়াতাড়ি এদিকে আসেন, নাহলে মাথা ফাটাবো। প্রয়োজনের সময় ফাজলাম করতে আসছে। তের এই সাহিত্যিক বিস্ফোরণ শুনে জাঙ্কুক আর এক সেকেন্ডও দেরি করলো না। সোফা থেকে তড়িৎ গতিতে উঠে হাত তুলে বলে উঠল, ওকে মাফ চাই, আসছি। জাঙ্কুক আর তে উপরে পা দিতেই জেমিন জাঙ্কুকের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ঠিক না ভাইয়া। জাঙ্কুক কিছু না বুঝে ভাবলো জেমিনের সাথে তাল মিলালে হয়তো মায়ের রাগ কমবে। সে বলে উঠল, হ্যাঁ একদম ঠিক। ব্যাস, জাঙ্কুকের কথা শেষ হতে দেরি, কিন্তু মিসেস জিনের হাতের পিটুনি জাঙ্কুকের পিঠে পড়তে দেরি হলো না। জাঙ্কুক আতকে উঠে বলল, আরে মা, মারছে কেন? আমি কি করলাম? মারছি কেন মানে? আমার এত শখের গহনাটা নষ্ট করে দিয়ে আবার বলছিস কি করেছিস? জাঙ্কুক এবার জেমিনের মিটিমিটি হাসি দেখে সবটা পরিষ্কার বুঝতে পারলো এই শয়তান বোনটাই তাকে ফাঁসিয়েছে। আজ এই মেয়ের জন্য বউয়ের সামনে তার মার সম্মানের 12টা বাজলো। জাঙ্কুক এবার হুঙ্কার দিয়ে জেমিনের পিছু নিল। জেমিনা ভাঙো বলে একটা চিৎকার দিয়ে দৌড় শুরু করলো। তে এই পুরো নাটক দেখে খিলখিল করে হাসছে। আর ওইদিকে মিস্টার আরেম এক কোণে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলেন, যাক, আজকের মতো বলিদানটা জাঙ্কুকে দিল, বাপের ইজ্জতটা বাঁচলো। পরের দিন তে হুট করে বাবার বাড়ি গিয়েছিল বাবা মায়ের সাথে দেখা করতে। জাঙ্কুক অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকায় তাকে আর জানানো হয়নি। সারাদিনের ধকল শেষে ক্লান্ত শরীরে জাঙ্কুক যখন বাসায় ফিরল তখন তার পুরো সত্তা জুড়ে ছিল কেবল তেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু ড্রয়িং রুম, লিভিং রুম কোথাও তেকে না পেয়ে জাঙ্কুকের বুকের ভেতরটা অজানা এক অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। সে দ্রুত ফোন করে তেকে কল দিল। রিং হতে ওপাশ থেকে তে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। বাবার বাড়ি যাওয়ার খবরটা শুনে জাঙ্কুকের মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। একটা অবুঝ অভিমান
দানা বাঁধতে চাইল বুকে, কিন্তু সে তেকে এতটুকু বুঝতে দিল না তার অনুপস্থিতি জাঙ্কুকে কতটা পোড়াচ্ছে। সাবধানে থেকো, তাড়াতাড়ি এসব বলে কলটা কেটে দিল সে। জাঙ্কুকের কণ্ঠস্বর কিন্তু তের চেনা, মাত্র কয়েকটা শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই ক্লান্তি, হতাশা আর অবাক্ত মন খারাপের সুরটা এক নিমেষেই ধরে ফেললো। সে বুঝতে পারলো আজ মেয়র সাহেবের দিনটা খুব একটা ভালো যায়নি। শহরে শত ঝামেলার সামনে মানুষটা হয়তো ভীষণ বিধ্বস্ত। বাবা মায়ের সাথে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে থাকলেও তে আর দেরি করলো না। মনটা ছটফট করতে লাগলো জাঙ্কুকের কাছে পৌঁছানোর জন্য। তে যখন বাসায় ফিরে নিজেদের রুমে এলো, দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। জানলার ভারী পর্দাগুলো টানা। তে সাবধানে পা ফেলে ঘরের ভেতরে ঢুকলো। আলতো হাতে দরজাটা বন্ধ করে সে মেইন লাইটের সুইচটা অন করলো। আলো জ্বলে উঠতেই তের সামনে দৃশ্যমান হলো এক অদ্ভুত সুন্দর আর শান্ত দৃশ্য। জাঙ্কুক বিছানার উপর হয়ে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। তার পরনে কোনো শার্ট নেই, উন্মুক্ত পিঠটা সতেজ আর বলিষ্ঠ দেখাচ্ছে। কোমর পর্যন্ত একটা ধূসর চাদর টানা, যার দরুন তার জিম করা সুগঠিত পেশিবহুল পিঠের প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা আর স্পষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে। জাঙ্কুকের এক হাত বিছানার উপর এলানো, অন্য হাত দিয়ে সে পরম মমতায় একটা বিড়াল ছানাকে জড়িয়ে ধরে বুকের কাছে আগলে রেখেছে। এই বিড়াল ছানাটা জাঙ্কুক আজই তের জন্য এনেছে। তে বিড়াল ভীষণ পছন্দ করে, আর জাঙ্কুক তো তের প্রতিটি পছন্দকে নিজের হুকুম বলে মানে। তে মৃদু হেসে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। ঘুমন্ত মানুষটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অদ্ভুত মায়া ভরে উঠল। সে সাবধানে জাঙ্কুকের হাত থেকে বিড়াল ছানাকে তুলে নিল। আদরে ছানাটা তের কোলে এসে আরামে চোখ বুঝলো। তে আলতো হাতে ছানাটার গায়ে হাত বোলাতে লাগলো। ঠিক তখনই জাঙ্কুক ঘুমের ঘড়ি তার এক হাত বাড়িয়ে তেকে জড়িয়ে ধরলো। এক টানে তাকে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর ফিসফিসিয়ে নেশালো আর চরম ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, নিজের হাজব্যান্ডকে ফেলে রেখে ওই সতীনকে আদর করছো? এ তো ভারী অন্যায় বউ। এমন জানলে এই সতীনকে জীবনও ঘরে আনতাম না। তে প্রথমে স্তব্ধ হয়ে গেল জাঙ্কুকের এই আচমকা ভালোবাসার অলিঙ্গনে। তার সারা শরীর যেন ফ্রিজ হয়ে গেল। কিন্তু সতীন কথাটা শুনি সে আর হাসি চেপে রাখতে পারল না, খিলখিল করে হেসে উঠল। জাঙ্কুকের মতো গম্ভীর মানুষ যে একটা বিড়ালকে সতীন ভাবতে পারে, এটা ভাবলেই তার হাসি পাচ্ছিল। জাঙ্কুক এবার একটু সোজা হয়ে আধবোঝা চোখ দুটো কিছুটা খুলে বলল, হাসছো কেন মেয়ে? কিছু কি ভুল বললাম? আমি এত কষ্ট করে অফিস সামনে বাসায় আসলাম, আর তুমি আমাকে পাত্তা না দিয়ে ওই ছাউটাকে কোলে নিয়ে বসে আছো। তে হাসতে হাসতে বলল, না, ভুল কিছু বলেননি মেয়র সাহেব, কিন্তু আপনার সতীন তো বেশ কিউট, স্বীকার করতেই হবে। হাসি থামিয়ে তে আরও গভীর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তার ক্লান্ত মুখটা দেখে তের মনটা কেঁপে উঠল। সে আলতো হাতে জাঙ্কুকের কপাল ছুঁয়ে জিজ্ঞাসা করলো, আপনার ভীষণ মাথা ব্যথা করছে তাই না? তের এই মায়াবী পোস্টায় জাঙ্কুক এবার আরও যেন ছোট বাচ্চা হয়ে গেল। সে ঠোঁট উল্টে একদম বাচ্চাদের মতো ঢং করে বলল, হ্যাঁ গো বউ, আজ মাথাটা ভীষণ গরম হয়েছে অফিসে, যার ফলস্বরূপ এখন মাথা ব্যথা করছে। কথাটা বলতে বলতে জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে মুখটা তের কোলে গুজে দিয়ে শুয়ে পড়ল। তে এক হাতে তখন পেঁয়াজ ছানাটা অন্য হাত দিয়ে সে জাঙ্কুকের চুলগুলো হালকা টানতে টানতে জিজ্ঞাসা করলো, বাসায় এসে গোসল করছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু তবুও মাথা ঠান্ডা হয়নি বউ, তুমি ছেড়ে না যে। কিন্তু এখন বেশ আরাম লাগছে, একটা অদ্ভুত মানসিক শান্তি লাগছে। সারাদিনের এই রাজনীতির নোংরামি ঝামেলার সামনে এই উত্তপ্ত মাথা, এই মানসিক অশান্তি দূর করতে যে আমার তোমাকেই চাই। আমি মানসিক শান্তি বলতে তোমাকেই বুঝি। শুধু তে। জাঙ্কুকের এই গভীর স্বীকারোক্তি শুনে তের ঠোঁটে এক তীব্র তৃপ্তির হাসি ফুটে উঠল। জাঙ্কুক এবার মাথাটা আরও কিছুটা উঠিয়ে পুনরায় ছোট বাচ্চাদের মতো জিদ করে বলল, এই ছাউটাকে এখন সরাতেও খুব ডিস্টার্ব করছে। তে অবাক হওয়ার ভান করে বলল, এতক্ষণ তো আপনি কোলে নিয়ে আদর করছিলেন, আর আমি কোলে নিলেই দোষ? বারে, এটা ভারী অন্যায়। না না, ওসব জানি না, এখন ছাড়ো একে প্লিজ। জাঙ্কুক একদম বাচ্চাদের মতো জেদ করতে লাগলো। জাঙ্কুকের এমন অবুঝ জেদের কাছে তে হার মানতে বাধ্য হলো। সে মৃদু হেসে বিড়াল ছানাটাকে কোল থেকে ছেড়ে দিল। ছানাটা ছাড়া পেয়ে দৌড়ে বেলকুনির দিকে চলে গেল। বিড়ালটা চলে যেতেই তে দেখলো জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।